স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। আমরা তখন প্রবাসকে মনে করতাম মানে যেন সোনার হরিণ খোঁজার উদ্দেশ্যে আমরা মনে হয় যেন আসছি আর কি। আমি কখনো কল্পনা করিনি যে আসলে প্রবাস জীবন যে এত কষ্টের, একটা বিপজ্জনক বা এত একটা ভয়ানক পরিস্থিতির শিকার মানুষ হতে হয় আর কি। এখন দেখলাম যে জীবনে বেঁচে থাকা অবস্থায় কখনো প্লেটটা ধুয়েও ভাত খাইনি। প্লেট ধোয়া নাই কেন, ডাইনিং টেবিলে যায় খাওয়ার রেডি পাইনি কেন, সেজন্য হয়তো ছোট বোনকে বা মাকে বকাবকি করেছি। যদি জানতাম এরকম কষ্টের প্রবাস, তো নিজের দেশে মাটি জমি চাষ করলেও অনেক ভালো হতো। এরপর সবচেয়ে কষ্টের কি জানেন, যখন এই কষ্টগুলো পাচ্ছি তখন সান্ত্বনাও দেওয়ার কেউ নেই। আপনাকে আপনার আত্মীয় স্বজনও আপনাকে কি করবে না, আপনার সাপোর্ট দিবে না। আমরা এখানে টাইমটা কি করি, টাকা দিয়ে কিনে নিই, যে 365 দিন তুমি কিনলা, তোমার পার ডে এত টাকা দিয়ে কিনলা। শরীর সাপোর্ট দিচ্ছে না তাকে যে এই মুহূর্তে তুমি রান্না করবে বা কোনো কাজ করবে, বিন্দু মাত্র সাপোর্ট তাকে দিচ্ছে না, কারণ সে অলরেডি 14 ঘন্টা ডিউটি করে এসেছে। মানুষ একটা কথা আছে কি জানেন, মানুষ সবাইকে মুরিদ করতে পারে কিন্তু নিজের বউকে মুরিদ করতে পারে না। আমি নিজের শরীরের চামড়া ধরে টানতেছি, দেখতেছি যে আমি জীবিত আছি কিনা। আমি হাত ধরে এভাবে পাঞ্চ করতেছি যে আমার হার্ট ব্লক হয় নাই, আলহামদুলিল্লাহ। আমি গাড়ি ড্রাইভ করতেছি, আপনার সাথে টেলিফোনে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। এছাড়া আমার কাছে আর কিছু নাই। ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন মেম্বার বলে নাই যে আজকে ঈদের দিন তুমি কি খেয়েছো। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন। মানুষের জীবনে কত কথা, কত গল্প। হয়তো এক জীবনে তার অনেক গল্প বলা হয়েই ওঠে না। তার চেয়েও বড় কথা, কেউ হয়তো তার কাছে সেই গল্পগুলো শুনতেই চায়নি। শুনতে চাওয়া হয়নি জন্যই যে কত গল্প মানুষ বলে উঠতে পারেনি। তার কত চোখ ছল ছল উচ্ছল আনন্দ হয়েছে, কত হাহাকার এসেছে, হৃদয়ে ভাঙা কল্লোলে কত কান্না এসছে, কিন্তু কেউ তাকে সেই গল্প শুনতে চায়নি। তার কাছে কেউ মন খুলে গল্প শুনতে চায়নি, তাকে কেউ গল্প বলতে বলেনি। আর বিশেষ করে সেই মানুষগুলো যদি হয় প্রবাসের মানুষ, তাহলে তো সব দায় যেন প্রবাসের মানুষের। তিনি সবার খোঁজ খবর নেবেন, সবাইকে ভালো রাখার দায়িত্ব নেবেন, কিন্তু তিনি কেমন আছেন সে কথা জিজ্ঞেস করবার ফুসরত হয়তো আমরা পাবো না। তাই তো যে বাংলা পালস পডকাস্ট আয়োজন করেছে প্রবাসীদের গল্প, প্রবাসীদের জীবনের না বলা গল্প, যে গল্পগুলো কেউ শুনতেও চায়নি। তেমন গল্পগুলোর আয়োজন নিয়ে আপনাদের সাথে আমরা হাজির হয়েছি। আজকে এই পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন আলম মুন্সি, যিনি রিয়াদ সৌদি আরব থেকে আমাদের সাথে জয়েন করেছেন। তার জীবনের অনেক না জানা গল্প, না জানা কথা আমরা জানতে পারবো। চলুন আমরা আমাদের গেস্টকে ওয়েলকাম করি। আলম ভাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে নিশ্চয়ই? জি, জি, জি আলম ভাই শুনতে কেমন পাচ্ছি। আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালোই, আলহামদুলিল্লাহ। ওকে, ওকে। আলম ভাই, আপনি আমাদেরকে আপনার জীবনের গল্প বলতে চেয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞ। এবং যে বাংলা পালস পডকাস্ট চ্যানেলের পক্ষ থেকে আমরা বাংলাদেশ সহ সমস্ত প্রবাসের ভাইদেরকে শুভেচ্ছা জানাই এবং আপনার গল্পটা শুনতে চাই। 26 বছর আগে আলম ভাই, যখন আপনি দেশ ছাড়েন সেই 2000 সালে, তখন কি চিন্তা নিয়ে মূলত দেশ ছেড়েছিলেন? কেন দেশ ছাড়ার কথা মাথায় আসলো? জি, আসসালামু আলাইকুম। আসলে বাংলা পালস এমন একটি সুন্দর প্রোগ্রাম আয়োজন করেছে, অত্যন্ত চমৎকার, যে মানবতার জীবনে হুম। প্রবাসী নামক যে নামটা, এই নামটা যে কতটুকু ইমোশনাল এবং কতটুকু কষ্টের, সেই কথাগুলো তুলে ধরার জন্য আপনারা কাজ করতেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেশ বিদেশে যারা দেখছেন শুনছেন তাদেরকেও ধন্যবাদ, আন্তরিক মোবারকবাদ। আমি শুরু করছি আসলে 2000 সালে, যখন প্রথম আমি সৌদি আরবে পা রাখি। তো সেখান থেকে যদি আমি আসি, তখন আসলে একটা ঘটনা ঘটেছিল আমার দেশেতে, রাজনৈতিক পরিস্থিতি। আমি তখন পলিটেকনিকে পড়তাম, ডিপ্লোমাতে হোস্টেলে থাকতাম। তো সেখানে আমি হঠাৎ একটু রাজনীতিতেও জড়িয়ে যাই। তো আমার ফ্যামিলি আবার রাজনীতি পছন্দ করতো না। তো সব মিলিয়ে দেশের পরিস্থিতিও ছিল না ভালো। আমার আত্মীয়স্বজন ছিলেন প্রবাসে। পরবর্তীতে ওনাদের সাথে কথা বলেই আমাকে আসলে বিদেশ পাঠিয়ে দেয়া হয় আরকি। তো যখন সৌদি আরবে চলে আসি, আমি আসলে মধ্যবিত্ত ফ্যামিলির। আমার আব্বা সরকারি চাকরি করেন চিটাগং পোর্টে। আমরা ছোটবেলা থেকে চিটাগংই মানুষ হয়েছিলাম। লেখাপড়া সেখানেই করেছিলাম। তো আমার দাদাও সেখানে চাকরি করতেন, সরকারি চাকরি করতেন। আমাদের ফ্যামিলিতে মূলত চিটাগং পোর্টে এবং কর্ণফুলী
পেপার মিল যেটা পারু চট্টগ্রামে, সেখানে রাঙ্গুনিয়াতে আর কি। সেখানে আমাদের অনেক আত্মীয় স্বজন, আপন আত্মীয় স্বজন আমাদের অনেক, মাশাআল্লাহ সেখানে আমরা দীর্ঘদিন ছিলাম আর কি। তো পরে যা হোক 2026 সালের 18ই জুলাই সম্ভবত আমি সৌদি আরবে রিয়াদে ল্যান্ড করি আর কি। তো ল্যান্ড করার পরে একটা অধ্যায় নতুন করে শুরু হলো। আসলে তখন কিভাবে যে মাতৃভূমি, নিজের গাঁও, নিজের দেশ, নিজের মা বাবা, ভাই বোন, তখন তো বিয়ে করে নেই, ভাই বোন, ছোট ছোট দুটো ভাই ছিল আমার, যারা 26 বছরে এখন বিয়ে করে সংসার করতেছে। তখন তাদের বয়স ছিল, একজনের বয়স ছিল ছোটটার সম্ভবত 3.5 বা 4 বছর, এখন উনি 30 বছর হয়েছে। আর একজনের বয়স ছিল 6 থেকে 7, উনি এখন 35 প্লাস বা 33 প্লাস। যা হোক, তো পরে প্রবাস জীবনে আসার পরে যখন পা রাখলাম, আসলে আমরা তখন প্রবাসকে মনে করতাম একটা, মানে যেন সোনার হরিণ খোঁজার উদ্দেশ্যে আমরা মনে যেন আসছি আর কি। আসার পরে মনে যেন আমরা শুধু টাকা আর টাকায় পাবো, সুখ আর সুখ পাবো, আমরা এটা মনে করতাম তখন। এখনো অনেকে মনে করে, তবে এখন একটু মনে করাটা কমে আসছে, আগের মতো না। হয়তো এখন অনেকেই আপনাদের সুবাদে বা অনলাইনের সুবাদে এগুলো জানছে যে প্রবাসে কত কষ্ট। যা হোক, আমরা আসার পরে আমি কখনো কল্পনা করিনি যে আসলে প্রবাস জীবন যে এত কষ্টের বা এত একটা বিপজ্জনক বা এত একটা ভয়ানক পরিস্থিতির শিকার মানুষ হতে হয় আর কি। তা আমি প্রথম দিন আসার পরে আত্মীয় স্বজন যারা যারা ছিল দেখতে আসলো, মোলাকাত করলো। পরে আপনার রাত্র সেখানে আমরা অতিবাহিত করলাম। আমার মামা ছিলেন, আমার মামাই মূলত আমাকে নিয়ে এসেছিলেন, মামার বাসায় ছিলাম। পরের দিনই সম্ভবত একদিন অথবা 2 দিন পরেই মামা আমাকে একটা দোকানে দিয়ে আসছে কাজ করার জন্য বা কাজ শেখার জন্য, যে এখানে বসে থাকার সুযোগ নাই। তো সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, আমি যখন গেলাম সেখানে ঠিক আছে, ভালো কথা, কাজ শিখবো বা কাজ করব। এখন দেখলাম যে জীবনে দেশে থাকা অবস্থায় কখনো হয়তো প্লেটটা ধুয়েও ভাত খাইনি, প্লেট ধোয়া নাই কেন, ডাইনিং টেবিলে জায়গা খাওয়ার রেডি পাইনি কেন, সেজন্য হয়তো ছোট বোনকে বা মাকে বকাবকি করেছি। আর প্রবাসে আসার পরে আমি যখন আসলাম, তো পরের দিন আমাকে যখন কাজে দেওয়া হলো, আমাকে সেখানে যারা দায়িত্বে ছিলেন তারা আমাকে কাজ শেখাবে, ওনারা আমাকে প্রথম কাজটাই দিল যে পেঁয়াজ কাটার জন্য, তারপর বললো ভাত রান্না করার জন্য। তো এটা শোনার সাথে সাথে আমি এগুলো যখন শুনি তখনই আমি আপসেট, যে কি বলে, আমি তো ভাত রান্না করে কিভাবে, এটা তো আমি জানি না। পরে যখন আমি এক ভাইকে বললাম অনুনয় বিনয় করে, আমাকে আবার বলা হয়েছিল যে যারা কাজ শেখাবে তাদের সাথে কখনো রাগ করবা না, তারা যা বলে তাই শুনবা। তো পরে আমি অনুনয় বিনয় করে জিজ্ঞেস করলাম যে ভাতটা কিভাবে কিভাবে বসাইতে হয়, যদি আমাকে একটু বলে দিতেন। তো পরে উনি বললো একটু ধমকে সুরেই এভাবে করো। আচ্ছা, করলাম। এখন ভাতের মারটা কিভাবে গালবো, পানিটা কিভাবে সরাবো, এটা নিয়ে পড়ছি ভয়ানক বিপদে। এখন ভয়ে জিজ্ঞাসা করতে পারি না, পরে জিজ্ঞাসা করলাম। তো পরে বেসিনের মধ্যে ভাতের মার গালা একটা সিস্টেম আমাকে বলে দিল, আমি ওটা করতে গেছি, পরে ভাত সহ আমার পায়ের মধ্যে, তখন পাও পড়া গেল, কান্নাও করলাম, আর চোখ বন্ধ করে চিন্তা করলাম এটা নাকি প্রবাস। যদি জানতাম এরকম কষ্টের প্রবাস, তো নিজের দেশে মাটি জমি চাষ করলেও অনেক ভালো হতো। যদি এই প্রবাসের এই কষ্টের কাজে আজকে মা বাপ ভাই বোন সব ছেড়ে আসার পরে আদরের সন্তান যাকে মায়ের টেবিলে ভাত বেড়ে দিত তারপরে সে খেত, আর সে নাকি এখন ভাত রান্না করতে গিয়ে এই অবস্থা। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে ফেললাম। এরপর সবচেয়ে কষ্টের কি জানেন, যখন এই কষ্টগুলো পাচ্ছি তখন সান্ত্বনা দেওয়ার কেউ নেই, এবং আশেপাশে যারা দেখতেছে যে আমি এই বিপদের সম্মুখীন হচ্ছি, বরঞ্চ ওনারা আরো কঠোর হচ্ছেন। ওনারা এটা পারো না, ওটা পারো না, বিদেশ চলে আসছো, হ্যাঁ, যেটাকে বলা হয় কাটা গায়ে লবণের ছিটের মতো আর কি, ঠিক আছে। তো পরে সব সহে সহে প্রবাস জীবনটা শুরু করলাম আর কি। চিন্তা করলাম যে এখন এটা বাস্তবতা, অনেকগুলো টাকা ইনভেস্ট করে প্রায় 6000 কিলোমিটার দূরে চলে এসেছি। আপনি এখানে আসার পরে একটা কি, মানুষ প্রবাস জীবনটা হচ্ছে, আমি আমার ভাষায় বলি আর কি, একটা আয়না ঘর। আমার 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 নিয়মিত আমি লেখালেখি করি, আমি এই পর্যন্ত প্রায় 2 থেকে 250-এর উপরে কবিতাই লিখেছি শুধু, বুঝছেন। তো আমি নিয়মিত নিয়মিত লেখালেখি করি, তো সেখানে আমার একটা লেখার মধ্যে আছে আমি প্রবাস জীবনটাকে আয়নাঘর
আহ, হিসেবে আখ্যায়িত করি আর কি। যেখানে আপনার স্বাধীনতা বলতে কিছুই থাকবে না, হয়তোবা 90% নাই, 10% হয়তো থাকতে পারে, ঠিক আছে। 90% যারা ফ্রি বিষয়ে বিজনেস করে ইভেন কি, তাদেরও 50% স্বাধীনতা থাকে না। কারণ এদেশের আইন কানুনও এত কড়াকড়ি যে আপনি যত বিজনেসম্যানও হন না কেন, তবু আপনাকে অনেকটা শৃঙ্খলাবদ্ধ ভাবে চলাফেরা করতে হয় আর কি। যা হোক, তো পরে আমার একটা অভিজ্ঞতা ছিল, সেটা হচ্ছে কি, আমি ব্যবসায়িক একটা মাথায় চিন্তা রাখতাম সবসময়, আমার মাথায় এটা কাজ করতো আর কি। তা আমি সেই পর্যায় থেকে যখন দোকানে ডিউটি পেলাম, পরে চিন্তা করলাম ঠিক আছে, কষ্ট করে হলো সামনে এগোতে হবে। আমি চিন্তা করছি যে আমি যত দ্রুত পারি একটা ব্যবসা আমি হাত দিব আর কি, ব্যবসা বাণিজ্য শুরু করবো আর কি। পরে 1 বছর যেতে না যেতে আমি মোটামুটি ব্যবসার দিকে অগ্রসর হয়ে যাই। আর 2 বছরের মাথায় প্রায় 2002 সালে আমি মোটামুটি একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে আত্মপ্রকাশ করি। এখন দেখেন, এখানে এখানে যে সমস্যাটা হচ্ছে, সেই সমস্যাটা হচ্ছে আমার আত্মীয় স্বজন আবার সৌদি আরবে মাশাআল্লাহ অনেক আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আমাদের পাড়া প্রতিবেশী অনেক বেশি। তো সেই সুবাদে ওনারা সবাই খবর পেয়ে গেল। এখন ওনারা সবাই আফসোস করতেছে, সবাই আপনার হইলো ধরেন একটা এমন সমালোচনা করতেছে যে এই ছেলে, আমরা কেউ 10 বছর, কেউ 8 বছর, আমরা এখনো একটা হুম। ব্যবসা বাণিজ্য কি জিনিস বুঝতে পারলাম না। এই দেশের আইন কানুন ল এগুলো বোঝা বা ওই সিস্টেমে অগ্রসর হয়ে ব্যবসা করা বা একটা দোকান শুরু করা আমরা এখন করতে পারলাম না। কারো 8 বছর, কারো 10 বছর, কারো 12 বছর। এই ছেলে 1-1.5 বছরের মাথায় ব্যবসা শুরু করে দিল। তো কেউ যে আচ্ছা। মানে বাহবা দিবে আপনার, কেউ কে যে একটু প্রশংসা করবে যে একটা ভালো কাজ করছে বা সুন্দর একটা ওয়েলকাম করবে না, বরঞ্চ হিংসা, বুঝছেন? আলম ভাই, আমরা দেশে, আমি একটু সম্পূরক প্রশ্ন করি যে আমরা অনেক ক্ষেত্রে এটা শুনি যে প্রবাসে যারা একসাথে কষ্ট করে অনেক, তারা হয়তো অনেক ক্ষেত্রে অনেক বড় মেন্টালিটির হয়। তারা, তাদের ভিতরে হয়তো দেশে থাকলে যেরকম হিংসা প্রবণতা থাকতো, সেটা বোধহয় বিদেশে কাজ করে না। তাহলে আপনার এই কথাটা শুনে তো মনে হচ্ছে যে সেই ধারণাটা সম্পূর্ণ ভুল। মানে বাংলাদেশ থেকে যারা যায় ওখানে, আমরা এখানে রেগুলার যেরকম আত্মীয় স্বজনের উন্নতি ভালো কিছু দেখলে যেরকম আমাদের অনেকেই হিংসা করে, ওখানেও কি ব্যাপারটা তাহলে সেরকমই ঘটে? অসহযোগিতা, হ্যাঁ, হিংসা। জি, এখানেও আছে, এখানেও আছে। তবে হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে তুলনামূলক একটু কম হতে পারে, এটা ঠিক আছে। আপনি দেখেন, হ্যাঁ। গত কিছুদিন আগেও আমরা একটা নিউজ পেয়েছি, এবং কি ইদানিং তো নিউজগুলো অহরহ আসতেছে যে প্রবাসীদের কিডন্যাপ, অপহরণ। হুম। 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 মানে আপনি আপনি তো আশ্চর্য হয়ে যাবেন গা, যে প্রবাসীদের অপহরণটা আমার মনে হয় এই সৌদি আরবে সারা পৃথিবীর বলতে গেলে প্রায় সব ওয়ার্ল্ডের লোকই এখানে মোটামুটি আছে। আমরা এটা সুযোগ হুম। পাই, সব ওয়ার্ল্ডের লোকদের সাথে আমাদের চলাফেরা করার মোটামুটি সুযোগ হয়ে যায়, প্রায় ম্যাক্সিমাম আর কি। হুম। ধরেন 70% প্লাস দেশের কান্ট্রির লোকদের সাথে আমাদের সাথে চলাফেরা হয়ে যায় প্রবাসের কারণে। হুম। তো সেখানে নিজ দেশের লোককে অপহরণ করার মতো জঘন্য কাজ শুধু বাংলাদেশেরাই করে। অত্যন্ত ও। দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক। আর এরপরে দালালি স্টাইলের যে চিন্তাটা বা দালালি হুম। করে যে ভিসা আপনার হলো লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এরপরে কাজের কথা বলে ভুয়া কাজ না দেওয়া, ভুয়া ভিসা দেওয়া, এই কাজগুলো প্রবাসীদের মধ্যে শুধু বাংলাদেশিরাই করে। আমার এক ফ্রেন্ড ছিল সৌদি, আমার কাস্টমারও। তো উনি আবার ভিসা কোম্পানি থেকে যে ভিসাগুলো বের হয় 400 500 বা হাজার হাজার ভিসাগুলো বের হয়, ওই প্রসেসিং এ উনি হেড আর কি। তো উনি আমাকে একদিন বলল, কথায় কথায় হঠাৎ কথা উঠলো, তো একদিন আমাকে বলল, দেখ, আমি তো সব দেশের ভিসাগুলো আমি বের করি, হাজার হাজার ভিসা, ধরো ইন্ডিয়ার ভিসা বের হচ্ছে 1000, আপনার হচ্ছে নেপালের ভিসা বের হচ্ছে 2000, বাংলাদেশের ভিসা বের হচ্ছে 3000, এগুলো ওনাদের হাত দিয়ে যায়। তো উনি বললো যে আমরা ইন্ডিয়ান, নেপালি বা অন্যান্য কান্ট্রি যে ভিসাগুলো বের করি, সেখানে সেই ভিসাগুলো খরচটাও অনেক সময় আমাদেরকে পে করতে হয়, আসা যাওয়ার টিকিট গুলো আমাদেরকে দিতে হয়। অথচ তোমাদের শুধু বাংলাদেশিদের ভিসাগুলো যখন বের করি, সেখানে 10 থেকে 50 জন পার্টি আসে, একজনকে বলে যে এত টাকা দিব, আরেকজন বলে যে এত টাকা দিব, আরেকজন বলে যে আমি আরো বেশি দিব। ওরা টাকা দিয়ে কিনে নিয়ে যায়, বেতন আরো কম, এবং হেরা টিকিট ভাড়া করে আসে, এবং হেরা সবকিছু হেদের দায়িত্বে। এরপরে হেরা আমাদেরকে আরো লাভ দিয়ে ভিসা নিয়ে যায়। আমরা এদের কাছে ভিসা বিক্রি হলে আমাদের প্রফিট হয়ে যায়। আর অন্যদেরকে ভিসা দিলে ওরা বলে যে আমাদেরকে ফ্লাইট ভাড়া দাও, আমার আচ্ছা। প্যাসেঞ্জার আসবে, তার ফ্লাইট ভাড়াও তুমি দাও। এখানে তাহলে দেখেন আমাদের বাংলাদেশের ম্যানেজমেন্ট কত হুম, দুর্বল। অবশ্যই। আলম ভাই, আমি একটু জানতে চাচ্ছি যে আপনার স্ট্রাগলটা মূলত আপনি কি ফেস করলেন, যেটা বিদেশে আপনি যখন গেলেন সৌদি আরবে, তখন আপনি কি স্ট্রাগলটা মূলত ফেস করলেন, যে কি কষ্টের কথা, দেশের সাথে আপনার যোগাযোগটার ব্যাপারটা কিরকম, বা এমন কি কোনো কথা আছে আপনার ভেতরে যে কথাটা আসলে
প্রবাসীদের জীবনের একদম নির্মম বাস্তবতা, এমন কোনো পরিস্থিতি ফেস করেছেন যেটা পরিবারকে কখনোই বলতে পারেন নাই, সেই কথাটা যদি হুম। আমাদের সাথে একটু শেয়ার করেন। জি হ্যাঁ, আমি আসছি সেখানে। আমি এই যে আপনার ব্যবসা বাণিজ্যের যে উত্থানটা আমার হলো, হুম এখান হুম। থেকে আবার আমার একটা বিশাল পতনও হয়েছে। আচ্ছা। এবং সেই পতনের এই হাতখড়িটা কিভাবে হলো আমি সেটা বলতে গেলে আমার এই কথাটা আসবে আর কি। তো আমি মূলত যখন 2002 সাল থেকে যখন ব্যবসা বাণিজ্য শুরু করি, 2000 আপনার হচ্ছে সম্ভবত 5 সালের ভিতরে আমার তখন 4-5টা প্রতিষ্ঠান হয়ে যায়, ব্রাঞ্চ হয়ে যায়। হুম। আমার এলাকাতে অনেক এলাকাতে আমি গেলে আমাকে ওনারা বলতো, হাস্য রহস্য করে বলতো যে, "যদি জীবনে কোনো সুখী মানুষ দেখতে চাও তাহলে আলম মুন্সিকে দেখো।" আবার কেউ আমাকে বলতো, "দেখো, দেখো সৌদি আরবের প্রিন্স আসতেছে, প্রিন্স দেখো।" এভাবে ওনারা বলতো। কারণ ওনারা একজন হয়তো 10 বছর 15 বছর ওনারা এখন হয়তো ন্যূনতম একটা সেলারিতে কাজ করতেছেন। আমরা অনেক সিনিয়র। সেই হিসেবে আমি অল্প একটা ছোট মানুষ 2002-3 সাল থেকে আমি শুরু করলাম এটা নিয়ে আরকি। যা হোক 2000 সম্ভবত 7 এ, হ্যাঁ 2007 এ আমি বিয়ে করি, দেশে যাই। না সরি 2008 এ। আর এরপর থেকে আমি প্রতি বছরে ধরেন 2 বার বা 3 বার কখনো 3 বারও আমি দেশে যাই, ভিজিট করতাম। তারপরে 2015 সাল থেকে হঠাৎ করে আমার এই ব্যবসা বাণিজ্যের একটা পতন শুরু হলো। ওই পতনটা কিভাবে আসলো? প্রথমত হচ্ছে আসলে আমরা ফ্যামিলি মেইনটেইন করতে গেলে আমাদের যে কষ্টটা হয়, যখন আমরা বিবাহিত হয়ে যাই, তখন মূলত আমি দেখলাম যে প্রবাসীদের কষ্টটা শুরু হয় আরকি। বুঝছেন? আচ্ছা। তো সেই ক্ষেত্রে আমাদের আত্মীয়স্বজন, আমাদের পাড়া-প্রতিবেশী তখন আমাদের সাথে বিভিন্ন রকমের একটা দেখা গেছে এই ব্যবসা করতে গেলেও আপনাকে আপনার আত্মীয়স্বজনও আপনাকে কি করবে না, আপনার সাপোর্ট দিবে না। আমি সাপোর্টের জন্য, বিশেষ করে সাপোর্টের জন্য মানুষ যে ট্রাগলস হইতে হয় বা মানুষকে যে মানসিক কষ্ট নিতে হয়, এই সাপোর্টটার সময়ে লক্ষ টাকার আপনার করে সহযোগিতা করে বিনা পুঁজিতেও। যা হোক, তো বিয়ে করার পরে হইলো কি ফ্যামিলিতে দেখেন একটা সমস্যা, বড় ফ্যামিলি। এখন কেউ বলতেছে আলাদা থাকবে, কেউ বলতেছে একসাথে থাকবে না কেন? এগুলো নিয়ে শুরু হয় সেখানে একটা প্রবাসীদের উপরে। এখন আমরা যখন প্রবাসে থাকি, বিয়ে করে আসার পর কি হয় জানেন? যদি আপনার ফ্যামিলি থেকে একরকম কথা আসে যে আমার সাথে এটা করা হচ্ছে, আবার আত্মীয়স্বজন থেকে একরকম কথা আসছে যে উনি এটা করতেছে আমাদের সাথে, ঠিক আছে? তো আপনি প্রবাস থেকে বসে কিভাবে এটা মেইনটেইন করবেন? এমনিতে সেটাই। প্রবাসে আপনার কষ্টের জীবন। আপনি খেয়ে না খেয়ে আপনার ডিউটি করতে হয়। যদি নিজের দোকানও হয়, আপনি তাও যদি 12 ঘন্টা কমপক্ষে ডিউটি না করেন, তাহলে আপনার দোকানে টিকবে না। আর যদি আপনি বেতনে কাজ করেন, তাহলে তো আপনার 12 ঘন্টার উপরে কখনো 14-15 ঘন্টা 16 ঘন্টাও ডিউটি করতে হয়। এরপরে আসেন, এখানে সময়টা হচ্ছে কি আমাদের প্রবাসী সময়টা হচ্ছে আমরা সময়টাকে অগ্রিম কিনে নিই। যে কথাটা অনেকে বুঝে না হয়তো। আমরা এখানে টাইমটা কি করি? টাকা দিয়ে কিনে নিই। যে ৩৬৫ দিন তুমি কিনলা, তোমার পার ডে এত টাকা দিয়ে কিনলা। যেমন ধরেন আপনি ৩৬৫ দিনে একটা একামা পারমিট আপনাকে করতে হয় অ্যাডভান্স ১ বছরের। এটা করতে হলে আপনাকে কি করতে হচ্ছে ধরেন গভর্নমেন্ট ফি এবং পার্সোনাল কফিলের ফি এবং আদার্স খরচ সব মিলিয়ে তখনকার সম্ভবত কমপক্ষে ১০ থেকে ১৫,০০০ রিয়াল একজনের লাগে যারা ফ্রি ভিসায়। তো হুম। ১৫,০০০ রিয়ালে বাংলাদেশে প্রায় ৫ লক্ষ টাকা। প্রায় ৫ লক্ষ টাকা। তো এই যে ৪-৫ লক্ষ টাকা দিয়ে আপনি একটা বছর কিনে নিলেন। হুম। জি। বছরটা শেষ হবে আপনাকে আবার এখানে এই ৫ লক্ষ টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে সময় কেনার জন্য। তাহলে এই সময়টাকে একদম। কি করে তখন প্রবাসীরা প্রত্যেকটা মিনিট চিন্তা করে যাতে অপচয় না হয়, কোনো কাজে না কোনো কাজে ব্যয় করি আমরা। আর সারাদিন ডিউটি করার পরে যখন বাসায় এসে রান্নার কাজ করতে হয়, তখন প্রবাসীরা রান্না করে না, মনে হয় যেন প্রতিটা রান্নার সবজির টুকরোতে তারা ক্রন্দন করতেছে। তাদের চোখের পানি দিয়ে তারা চিন্তা করতেছে শরীর সাপোর্ট দিচ্ছে না তাকে যে এই মুহূর্তে তুমি রান্না করবে বা কোনো কাজ করবে, বিন্দু মাত্র সাপোর্ট তাকে দিচ্ছে না, কারণ সে অলরেডি 14 ঘন্টা ডিউটি করে এসেছে। এখন এই মুহূর্তে তার একটু বিশ্রাম, একটু খাওয়ার দরকার, ভালো মানের একটা খাওয়ার দরকার। সে জায়গাতে তাকে আবার 1 থেকে 2 ঘন্টা সময় ব্যয় করে রান্নার কাজ করে তারপরে তাকে খাওয়াটা খেতে হচ্ছে। হুম। আর ওই সময়ে যদি আপনার ফ্যামিলি থেকে নেগেটিভ ফোনগুলো আসে বা ঝগড়াঝাটি বলেন বা ফ্যামিলি কুন্দল বলেন, হ্যাঁ? সংসারের কুন্দল বলেন, এইগুলা যদি আসে এক পক্ষ থেকে এভাবে আরেক পক্ষ থেকে ওইভাবে, তখন একটা প্রবাসীকে মানে এটা হচ্ছে ধরেন একটা হার্ট অ্যাটাক করার মতন অবস্থা।
সহ্য করার আর কোনো ক্যাপাসিটি তার ভিতরে থাকে না তখন। কিন্তু এই দুঃখটা আমাদের ফ্যামিলির কেউ বোঝে না, না নিজের ফ্যামিলি বোঝে, না পরিবার বা আত্মীয় স্বজন বোঝে যে এই প্রবাসীর কাছে সব মেসেজ দেওয়া তো ঠিক হয় না, ঠিক না, হুম বা সবকিছু তাকে বলাও ঠিক না। এবং কি সে এই মুহূর্তে কোথায় আছে, এই মুহূর্তে সে কি অবস্থায় আছে। হয়তো দেখা গেছে কি জানেন, এমন সময় কবিরের সাথে বা কোনো কাস্টমারের সাথে ঝগড়া চলতেছে, আর আপনি তো সেখান থেকে দেখে বুঝতেছেন না যে আমি কোন অবস্থায় আছি। হুম আর ওই অবস্থায় দেখা গেছে মানুষ, একটা কথা আছে কি জানেন, মানুষ সবাইকে মুরিদ করতে পারে কিন্তু নিজের বউকে মুরিদ করতে পারে না, ঠিক না? ওই যে আমাদের হ্যাঁ প্রেসিডেন্ট আব্দুল হামিদও বলছিল যে আমি আমি হলাম রাষ্ট্রের প্রধান, আমি একজন প্রেসিডেন্ট, ঠিক আছে, আমাকে সবাই স্যালুট দেয়, কিন্তু ঘরে গেলে আমার বাড়ি হলে আমার আর স্যালুট দেয় না, বরং আমি তাকে স্যালুট দেওয়া লাগে যে খাবারটা খাইতে পারবো না, খাইতে পারবো না, বুঝছেন? এরকম জি একটা অবস্থা। এজন্য আমি কোন অবস্থায় আছি, কোন পজিশনে আছি, কারোর সাথে কোনো সাথে ঝগড়া করছি না। গাড়ি একদিন এমন হয়েছে আমি গাড়ি অ্যাক্সিডেন্ট করছি, আল্লাহ আমাকে হুম বাঁচাইছে। আমি অনেক উপর থেকে গাড়িটা আপনার হলো এই ঘুরে ঘুরে একদম প্রায় 20 থেকে 25 ফুট নিচে চলে গেছে। পরে আমি হুম দেখলাম গাড়ি একদিকে, আমি আরেক দিকে পড়ে আছি, মানুষ চারিদিক থেকে আসছে আমাকে দেখার জন্য আমার কিছু হলো কিনা। আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ সুস্থ রাখছে কিভাবে আমি জানি না, বাঁচায় রাখছে কিভাবে আমি তাও জানি না। কিন্তু আলো কিভাবে সেটা হচ্ছে কি, আমি যখন উঠলাম দেখলাম আমার মোবাইলটা কোথায়, দেখলাম মোবাইলটা পার্ট পার্ট খুলে গেছে, কিন্তু মোবাইলটা তখনও চলছে, সেখানে আমার পরিবারের ফোন বাজতেছে ওই মুহূর্তেও। এবং দেখা গেছে এরকম ইমোশনাল সময়তে, ডেঞ্জারাস সময়তে আপনি ফোনটা রিসিভ করবেন, অথবা সেখান থেকে সে ঝগড়া করে আপনাকে বলতেছে যে হ্যাঁ এটা হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে। তখন আমরা চিন্তা করি হায় রে প্রবাসী, আগে এটাও জানতে চায় না যে আপনি কোথায় আছেন, কি অবস্থা আছেন, খেয়েছেন কিনা, কত ঘন্টা ডিউটি করতেছেন, কি কষ্ট না আপনার হচ্ছে। এই খোঁজটা প্রবাসীদের থেকে কেউ আগে নেয় না, আগে শুধু নিজের চাহিদাটাই বলে, ফোন করে নিজের চাহিদাটাই কি শুধু বলে। এবং ইভেন কি ঈদের সময়ও আমি প্রবাসীদের ঈদ নামে একটা কবিতা লিখছিলাম। ঈদের সময়ও আমি দেখলাম যে যখন বাইরে থেকে বিভিন্ন আত্মীয় স্বজনদের ফোনগুলো আসে, আমি একদিন রেকর্ড করছি কোর্ট বাই কোর্ট, ফ্যামিলি মেম্বারদের মধ্যে একজন মেম্বার বলে নাই যে আজকে ঈদের দিন তুমি কি খেয়েছো, শুধু তাদের কথাটাই বলছে যে কোরবানির জন্য কাকে কি দিছি, কে জামা কাপড় কিনছে, কে কিনে নাই, কে সেমাই খেয়েছে, কেউ বেড়াতে গেছে, তাদের এগুলো শুনছি। এগুলো শুনেই তৃপ্তি ঢেকুর দিয়ে এটাকে সন্তুষ্ট মনে করে নিয়েছে। এটা হচ্ছে আমাদের প্রবাস জীবন। আসলে দর্শকদের যারা উদ্দেশ্যে একটু বলতে চাই, আলম মুন্সি ভাই ঈদের দিনের কথাটা যেভাবে যত সহজে বললেন, যত এই এই বাস্তবতাটা আসলে যারা আমরা আহ, দেশের বিভিন্ন বড় শহরগুলোতে থাকি, কোনো একটা ঈদ যদি মিস হয় বা কোনো একটা ঈদ যদি আমরা কাছে যেতে না পারি বাড়ির বাবা মায়েদের আত্মীয় স্বজনদের, তাহলে যে কত কষ্ট হয় এবং মনে হয় যে এবার ঈদটা আমি কি ঈদ করছি, মা নাই বাবা নাই তো কি ঈদ। কিন্তু সেই জায়গাতে এত হাজার হাজার মাইল দূরে থেকে ঈদের দিনে যদি কেউ জিজ্ঞাসাও না করে, তাহলে আসলে জীবনে একটা সময় বোধহয় এটাই মনে হয় আলম ভাই যে আমি স্রেফ একটা শরীর, মানে আমার আত্মা মন বা আলাদা কোনো কিছু আছে কিনা সেটা আসলে বলার কোনো সুযোগ নাই, বা মানুষ হয়তো সেটা চিন্তাও করে না, মনে করে একটা শরীর একটা খাঁচা, যেটাকে আমরা বিদেশে পাঠিয়েছি, সেটা একটা মেশিন টাকা উৎপাদন করে দেবে, বাস এতটুকুই। কিন্তু তারও যে খেতে হবে পড়তে হবে, ঈদ মোবারক বলে যে একটা জিনিস আছে, আনন্দ বলে যে একটা জিনিস আছে, সেই বিষয়টা আমরা হয়তো খেয়ালই করতে চাই না। হ্যাঁ, এটা তো বাস্তবতা। আমি একটু দর্শকদের জন্য বলে দিতে চাই, আমার হাতে একটা বই আছে, প্রবাসীদের অশ্রুসিক্ত নয়ন এবং করণীয়, জনাব আব্দুল হাকিম ভাইয়ের বই। এই বইটাতে উনি প্রবাসীদের জীবনের অনেক বাস্তব কথাগুলো তুলে নিয়ে এসেছেন। এই বইতেই উনি বলেছেন যে আহ প্রবাসীরা যেন নিজের বাড়িতেও মেহমানের মতো, এবং মেহমানের মতো আসে, মেহমানের মতো তাকে বের হয়ে যেতে হয়। তো প্রবাসীদের জীবনের অশ্রুসিক্ত এই নয়নের কথাগুলো উনি বলেছেন, এবং করণীয় কি হতে পারে সেই ব্যাপারটাও উনি বলেছেন। এটা ডেসক্রিপশনে এই বইয়ের লিঙ্ক দেওয়া থাকবে, কেউ আগ্রহী হলে ডেফিনেটলি আপনারা পড়ে দেখতে পারেন, এবং প্রবাসে যাওয়ার আগে অন্তত পক্ষে এই বইটা আপনাদেরকে অনেক হেল্প করতে পারে। জি আলম মুন্সি ভাই, আপনি বলছিলেন সেই আপনার কথাগুলো, ব্যবসা যখন থেকে খারাপ হতে শুরু করলো সেই বাস্তবতার গল্পটুকু আমাদেরকে তুলে ধরবেন। তো সেখানে আসলে হ্যাঁ, প্রবাসীদের কথা আপনি যেটা বললেন, বিশেষ করে যে বইটার কথা বললেন, খুবই গুরুত্বপূর্ণ একটা বই। যদি প্রবাসীরা মন দিয়ে এই বইটা পড়ে আসলে অনেক উপকৃত হবে, অনেক উপকৃত হবে। প্রবাসীরা তো আসলে হচ্ছে একটা টাকার মেশিন,
মূলত এটাকে মানুষ বলা যায় না, এটাকে বলা হয় একটা টাকার মেশিন, টাকা উৎপাদনের মেশিন। হুম। শুধু চাহিদা থাকবে, ওনারা বলবে আপনি চাহিদা দিতে পারবেন, আপনি ওকে দিতে পারবেন না চাহিদা মতো, তাহলে আর আপনার সাথে ধরেন উল্টাপাল্টা কথাবার্তা, হ্যাঁ, বিভিন্ন সময়। যাও, তো যেটা বলতেছিলাম, আমাদের ব্যবসার উত্থান থেকে শুরু করে এখন পতনের যেটা শুরু হলো 2015 সালটা ছিল। হুম। 2015 সালে আমি যখন ছুটি থেকে আসি, তখন ছুটি থেকে আসার পরে সেখানে আমার ফ্যামিলিগত একটা সমস্যা ছিল। ফ্যামিলিতে ভীষণ একটা বড় ধরনের ঝামেলা হচ্ছিল তখন। তো সেই ঝামেলাগুলো নিয়ে আমি ওইটারে ভালো করে ফেস করতে পারি নাই। তো সেখানে বিভিন্ন রকম কথাবার্তা, আমার উপরে অনেকে অনেক রকম অভিশাপ, বা অনেকে আবার যার যার পক্ষ থেকে দাবি দেওয়া, এগুলো নিয়ে কিছু কথা হয়েছিল। পরে যাও, আমি বিষণ্ণতার মাঝেই ছুটি শেষ হলো আর আমি চলে আসলাম। আমরা তো অনেক সময় অনেক কাজ সমাধান না করে চলে আসতে হয়। আসার পরে হয়েছে কি, আমি যখন সৌদি আরবে আসলাম, আসার পরে আমি রাত্রে ঘুমালাম, সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন দেখি যে আমার কাছে দুইটা, ঘুম থেকে ওঠার আগেই দুইটা ফোন আসছে আমার দুইটা ব্রাঞ্চ থেকে। আমার তখন 3-4টা ব্রাঞ্চ ছিল, 4-5টা, দুইটা ব্রাঞ্চ থেকে দুইটা ফোন আসছে। ওই দুইটা ব্রাঞ্চ ছিল সৌদি আরবে, হয়তো বা আপনারা জানবেন কিনা, একটা আল জবর নামে একটা কোম্পানি আছে, অনেক বড় একটা কোম্পানি। ওই কোম্পানির সাইনবোর্ডে আমরা ব্যবসা করতাম আর কি। আচ্ছা, আর আচ্ছা। আলাদা আমার ব্যবসা ছিল, তো ওই দুইটা ব্রাঞ্চ ওনাদের নামে ছিল আর কি। ওনাদের ফেমাস কোম্পানি, তো ওনাদের নামে অনেকেই ব্রাঞ্চ খুলছে, হুম। ওনারা অফার দিয়েছিলেন আর কি। তো সেখান থেকে আসছে যে আপনার এই দুইটা ব্রাঞ্চ ক্লোজ করার জন্য বলা হয়েছে। তা আমি বললাম যে হঠাৎ আমি কালকে ছুটি থেকে আসলাম, আজকে এই দুইটা ব্রাঞ্চ একসাথে ক্লোজ, বিষয়টা কি? তো পরে অফিসে যোগাযোগ করলাম, অফিসে যোগাযোগ করার পর জানতে পারলাম এই দেশে তখন একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছিল, যিনি বর্তমানে আছেন আর কি। হুম। উনি 15 সালে নতুন করে এই সরকারটা গঠন করা হয়, ঠিক আছে? আগে সরকার যিনি প্রধান ছিলেন উনি মারা যাওয়ার পরে আর কি। আচ্ছা। তো পরে ইনি আসার পরে যে এমন কিছু নতুন নতুন আইন করে, যেটা আমাদের জন্য অনেক কষ্টকর। অনেকগুলো আইন করেছে, বিশেষ করে আমাদের একটা, আমি একটা কথাই বলি, একামা ছিল আমাদের তখন ফি সরকারি 500 রিয়াল। হুম। সেটাকে উনি ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে 4 বছরের মেয়াদে 9,000 9,500 রিয়াল পর্যন্ত করেছে একামা ফিটা। আচ্ছা, এটা শুধু আচ্ছা, গভর্নমেন্ট ফিটাই। তো আচ্ছা। যেখানে 500 সেখানে 9,500, কত বিরাট ডিফারেন্স। হ্যাঁ। পর্যায়ক্রমে 4 বছর, মানে প্রতি বছর বাড়তে বাড়তে 4 বছরের মাথায় এসে এটা 9,500 হবে আর কি। তো হুম। এই সমস্ত আইন, আরো কিছু আইন আছে, যেমন শতকরা, উনি বলছে যে তখন কোম্পানিগুলোকে অর্ডার দিয়েছে, শতকরা তোমরা এখন কমপক্ষে 30% রাখবা হলো এই দেশি লোক, ওনার হুম। দেশের লোক, ঠিক আছে? হুম। আর প্রবাসী যারা আছে তাদেরকে 70% তুমি আপাতত রাখতে পারো, তো এটা পর্যায়ক্রমে 50% করা হবে। এভাবে বেশ হুম। কিছু আইন, আবার 50% তখন নতুন করে ওনারা কর ধার্য করেছেন, যেটা করটা আগে ছিল না। এবং আইনগুলো ওকে। করার পরে অনেক কোম্পানি অনেক ব্যবসা ক্লোজ করে নিয়েছে। তখন ওনারা হুম। বললো যে আমাদের এই ব্যবসা চালানো সম্ভব না, কারণ আমরা পার্টনারশিপ ব্যবসাগুলো করে যে আমরা ফায়দা পাই, এখানে গভর্নমেন্ট 15% ট্যাক্স নিচ্ছে, 15%, তারপরে আবার এই যে একেমা ফি বাড়াচ্ছেন, আবার এটা বাড়াচ্ছেন, ওটা বাড়াচ্ছেন। তো এই জন্য আমরা চিন্তা করছি যেগুলো আমাদের বহিরাগত ভাবে কোম্পানি দেওয়া আছে, লিজ দেওয়া আছে, ওইগুলো আমরা ক্লোজ করবো। তো দুইটা ব্রাঞ্চ আমি একসাথে হারালাম, অথচ একটা ব্রাঞ্চ করতে গেলে আপনাকে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট করতে হয়, শুধু ডেকোরেশন বাবদ বা বিভিন্ন হুম। পজিশন বাবদ। সেখান থেকে মনে করেন আপনি ধরেন দুইটা ব্রাঞ্চে আমার কমপক্ষে যদি 3 লক্ষ রিয়ালের ইনভেস্টও থাকে, তাহলে সেটা বাংলা টাকায় ধরেন বর্তমানে প্রায় 1 লাখে, যদি আপনি ধরেন 30 লাখও ধরেন, তাহলে প্রায় 1 কোটি টাকার কাছাকাছি। হুম। তাহলে আমি সেখানে একদিনে হারাই ফেললাম 1 কোটি টাকা। এইভাবে করে আপনার বিভিন্ন সেক্টরে আবার শুরু হলো তখন ইয়েমেন যুদ্ধ, আবার আসলো করোনা। হুম। হ্যাঁ, হুম। এই সব মিলে আমার পিছুটান। আর ওইদিকে ফ্যামিলিগত ছিল চাপ, ফ্যামিলিতে চলতেছিল অনেক বড় ধরনের একটা ভয়ানক পরিস্থিতি। হ্যাঁ, ওইদিকে সামাল দিতে পারতেছি না, সব মিলে আস্তে আস্তে আমি ব্যবসা বাণিজ্য হারাতে শুরু করলাম। তখনকার পরিস্থিতিটা হুম। যদি আমি, মানে যদি ডিজাইন করে, যদি ভিডিও করে রাখতে পারতাম, যদি কাউকে দেখাতে পারতাম যে কি কষ্টের মধ্যে আমার সেই দিনগুলো অতিবাহিত হয়েছে, খেয়ে না খেয়ে, এদিকে ফ্যামিলি খরচ চালানো, ওইদিকে ফ্যামিলির সমস্যাগুলো সমাধান করা, এদিকে সরকারের সাথে এই ব্যবসা বাণিজ্যগুলো নিয়ে সমাধান করা, এদিকে ব্যবসা টিকিয়ে রাখা। পরে লাস্ট পর্যন্ত আমি জায়গা বিক্রি করে পর্যন্ত আমি টাকা এনে এখানে ঋণ পরিশোধ করতে হয়েছে, আমাকে এত ঋণের নিচে পড়তে হয়েছে। বাংলাদেশ থেকে জায়গা বিক্রি করে আমাকে প্রবাসে টাকা আনতে হয়েছে, শুধু লেবারদের বেতন দেওয়ার জন্য। ব্যবসায় লস হচ্ছে, কিন্তু আপনার লেবারদেরকে তো আপনাকে বেতন দিতে হচ্ছে, ঠিক না? প্রায় 3-4 লক্ষ টাকা ছিল পার মান্থ সব লেবারের বেতন। তাইলে আপনার প্রতি মাসে 3-4 লক্ষ টাকা বেতন, আমার ইনকাম তখন ব্যবসা তো লসই হচ্ছে।
ইনকাম হচ্ছে না। এবং ব্যবসা যে আপনি কোনো কোনো দোকান আছে আপনি তখন সেল করবেন না, তখন দোকান আর কেউ কিনতেছে না। কারণ একদিকে করোনা, একদিকে ইয়েমেনের যুদ্ধটা তখন চলছিল, হুথিদের সাথে একটা যুদ্ধ হয়েছিল কিছুদিন। সবকিছু হুম, মিলিয়ে ওই সময় আপনি দোকানপাট বিক্রি করবেন, ফ্রি দিলেও কেউ নিচ্ছে না। অথচ যেই দোকান আমাকে একসময় 3 থেকে 5 লক্ষ রিয়াল বলছিল, অফার করছিল যে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে এত টাকা দিচ্ছি। 5 লক্ষ রিয়াল বলতে প্রায় 1 কোটি 1.5 কোটি টাকা বাংলা টাকা। সেই দোকান পরে আপনাকে ছেড়ে চলে আসতেছে 0-0-তে। আসার পরে সর্বশেষ কি করব? কিছু নাই, খালি হাত, বুঝছেন? পরে আমার কফিল, উনি আসছে আমার সাথে একটা পোল্ট্রি নিল, উনি আমার কাছে একটা চাঁদাদারি করলো। আমার এই ক্যামেরা শেষ হয়ে আসছে, তাই ভাবলাম যে এই ক্যামেরাটা করবো, অথবা আরেকটা নতুন কফিলে ট্রান্সফার হবো, কারণ ওনার সাথে কাজ করা বলতেছে না। পরে উনি আমাকে ট্রান্সফার হওয়ার জন্য অনুমতি দিয়েছেন। সবকিছু দেওয়ার পরে উনি যেদিন আমার ট্রান্সফারটা হবে, ওই দিন ওনার একটা সিগনেচার লাগবে। উনি সিগনেচার করতে এসে আমাকে বললো, আমাকে 500 রিয়াল তো দাও, হাদিয়া দিয়ে আমি সিগনেচার করবো। তা আমি বললাম যে এই মুহূর্তে তো টাকা নাই। তারপর যাক 500 রিয়াল ব্যবস্থা না করলে উনি আসতেছে না, বললো যে আমি এখন আসবো না। পরে আমি 500 রিয়ালের ব্যবস্থা করলাম। আসার পরে উনি অফিসে ঢুকবে, আমি অফিসের গেটে দাঁড়ানো ছিলাম। উনি আমাকে বলতেছে যে অফিসে ঢুকিও না, আগে টাকা দাও। তা আমি বললাম টাকা তো আমার কাছে আছে, এই নাও টাকা। তুমি আমার কফিল, আমি টাকাটা ওনাকে দিলাম। উনি 500 টাকার নোটটা, 500 রিয়ালের নোটটা মানি ব্যাগে ঢুকিয়ে উনি আমার বললো, তুমি 10,000 রিয়াল নিয়ে আমার তার সাথে দেখা করিও, তারপর আমি তোমাকে ট্রান্সফার দেবো, না হলে তোমাকে আমি এক্সিট দিব, ফাইনাল এক্সিট দেবো। এটা বলে গাড়িটাকে একদম মানে একটা গুন্ডামি স্টাইলে গাড়িটাকে ঘুরাইয়া উনি চলে গেছে। ওই মুহূর্তে আমি আমার পায়ের নিচে মনে যেন মাটি হারিয়ে ফেলছি, কারণ আমার কাছে তখন আর কোনো সম্বল নাই। 500 রিয়েলে লাস্ট সম্বলটা ছিল, মানি ব্যাগটাও খালি। পরে আমি আমার এক ভাইকে ফোন করে সালাম দিলাম, একটু হাসলাম। তো ওই ভাই আমাকে বললো, কি রে ভাই, আপনার মুখে হাসি অনেকদিন পর, আলম ভাই কি কোনো সুখবর আছে কিনা? তখন আমি ওনাকে বললাম এই খবর, লাস্ট এই কপিল আমার সাথে এটা করছে। তো বললো যে এটা হুম, করার পরে আপনি যে হাসতেছেন, আমি বললাম যে আমি হাসবো না, কি করবো বলেন? কাঁদতে কাঁদতে আমার তো এখন চোখে আর পানিও আসে না। আমি নিজের শরীরের চামড়া ধরে টানতেছি, দেখতেছি যে আমি জীবিত আছি কিনা। আমি হার্ট ধরে এভাবে পাঞ্চ করতেছি যে আমার হার্ট ব্লক হয় নাই, আলহামদুলিল্লাহ। আমি গাড়ি ড্রাইভ করতেছি, আপনার সাথে টেলিফোনে কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। এছাড়া আমার কাছে আর কিছু নাই। কারণ এত টেনশন নিয়ে কোনো মানুষ বাঁচতে পারে, বা এত বিপদের মধ্যে কোনো মানুষ বাঁচতে পারে, যেখানে আমি আজকে অন্ততপক্ষে কোটি কোটি টাকা শেষ হওয়ার পরে 0-0-তে আসার পরে এখন সে আমার সাথে আজকে এই পোল্ট্রি বাজিটা এই মুহূর্তে শেষ পর্যায়ে দিল। এখন আমাকে যদি ফাইনাল এক্সিট দেয় তাহলে তো আমি বাকি শেষ। তাহলে এই মুহূর্তে আর আমি দুঃখ করে আর কি করব? এজন্য আমি একটু হাসতেছি, চিন্তা করলাম একটু হাসার জন্য। আজকে দীর্ঘ 5 বছর ওয়েট করতেছি, একটু হাসতে পারি না। তা আজকে একটু হাসতেছি এই কারণে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে এখনো হার্টের ব্লকটা কি পাঞ্চ করতেছে, আমার শরীরটা চলতেছে আমার। আমি এটাই আশ্চর্য, বুঝছেন? এত মানে প্রবাসীদেরকে আপনার ই করতে হয় এই কথাটা আলম ভাই একটু আপনাকে আমি বলি দর্শকদের জন্য যে আলম ভাই, যখন আপনি ব্যবসাটা এরকম ভাবে খারাপ পরিস্থিতিতে গেল, এরকম সিচুয়েশন, এগুলো কি আপনি আপনার পরিবারের সাথে শেয়ার করেছিলেন, কখনো বলেছিলেন পরিবারকে? এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হলো, যখন আপনি ব্যবসা খারাপ হতে শুরু করলো, বাড়ি থেকে জমি বিক্রি করে নিয়ে যখন ওখানকার স্টাফদের, এমপ্লয়ীদের আপনি বেতন দিচ্ছিলেন, তখন এই যে বাড়িতে জমি বিক্রি করা বা এটা এটা কি পরিবার থেকে তখন কোনো খারাপ অবস্থার সম্মুখীন হয়েছিলেন, বা পরিবার কিভাবে দেখেছিল এটা? বাবা মা, ভাই বোন বা নিজের পরিবার কিভাবে এটাকে দেখেছিল, এই বিষয়টাকে? আপনার প্রথম প্রশ্ন হচ্ছে পরিবারকে জানিয়েছিলাম কিনা। হ্যাঁ, পরিবারকে তো অবশ্যই আমরা জানানোর চেষ্টা করি, জানিয়েছিও। কারণ যেহেতু না জানানোর তো সুযোগ নাই। প্রথমত হচ্ছে আপনার ধরেন আমি এক পর্যায়ে আমার ফ্যামিলিকে, আমি একটা কথা এখানে বলে ফেলি মাঝখানে, আসলে আমার ফ্যামিলি জি। কিছুদিন আগের কথা আর কি। এক পর্যায়ে আমি 5,000 টাকা পাঠাইছিলাম বাংলা টাকা বিকাশে, বুঝছেন? হুম, হুম। তো উনি কিছু আর বলে নাই। টাকার জন্য দরকার হয়েছিল, আমার বলছে, আর আমি ভাবলাম যে টাকা পয়সা হাতে নাই, তাও বিকাশ আলাকে ফোন করলাম, বাকিতে 5,000 টাকা পাঠাইছি আর কি। আচ্ছা। আচ্ছা, এরপরে কয়েকদিন পরে আবার পাঠালাম 10,000 টাকা। তো আরেকদিন পাঠালাম আবার 5,000 টাকা। মানে আমার এত ক্রাইসিস যাচ্ছে পরিবারের কাছে, তো আমি এভাবে করে পাঠাচ্ছিলাম, মাঝখানে কথা বলতেছি। তো পরে উনি আমাকে কি বোঝালেন একদিন, বলছে আপনি কি আমাকে ভিক্ষা দিতেছেন? আমাকে বলতেছে যে আপনি কি ভিক্ষা দিচ্ছেন আমাকে? তা আমি বললাম, দেখো, একটা হাঁস যখন একটা ডিম পাড়ে, তখন ফ্যামিলি মেম্বার যদি 4 জন হয়, তাহলে ওই একটা ডিমে 4 জনের কিছুই হয় না। তখন যদি হাঁসটাকে পিটানো হয় যে তুমি একটা ডিম দিলা কেন, আর 2-3টা ডিম দাও, পিটতে পিটতে মেরে ফেললো, কিন্তু হাঁসের থেকে ডিম আরেকটা বাইরে হবে না একদিনের ভিতরে। অথবা তুমি যদি বলো যে ডিমটা এত ছোট কেন, আর একটু বড় দিলা না কেন,
তাও সে জানে যে সে কত কষ্ট করে একটা ডিম দিয়েছে, তাও ছোট তুমি বলতেছো, কিন্তু তার কষ্টটা কি হয়েছে সেটা তো আর তুমি বুঝতেছো না। তা আমি আর কিছু বলি নাই, কারণ হচ্ছে কি, ওই যে একসময় দেখা গেছে 1 লক্ষ টাকা পাঠাইছি, 2 লক্ষ টাকা পাঠাইছি, 5 লক্ষ টাকা পাঠাইছি, এখন ওনাদের কাছে 5,000 টাকা কিছুই না, বুঝছেন। মাঝখানে আমি একটা ছোট গল্প বলি। ওই যে এক মহিলা, গ্রামের মহিলা, তো জীবনে প্রথম ব্যাংকে গেছে টাকা উঠানোর জন্য, বুঝছেন। হুম, তো টাকা উঠানোর জন্য স্বামী বিদেশে টাকা পাঠাইছে, এখন উনি তো খুব খুশি। তো অনেকদিন আগের কথা, তো প্রায় ধরেন 30-40 বছর আগের কথা, তখনকার দিনে তো বিদেশি খুঁজে পাওয়া যেত না। তো উনি হুম, 5,000 টাকা উঠাবে, 5,000 টাকা উঠাবে, তো ওনারা তখন 500 রিয়াল 1,000 রিয়াল পাইলে অনেক খুশি। সে জায়গায় তো উনি হ্যাঁ, উঠাবে 5,000 টাকা। তো 5,000 টাকা তো বিশাল একটা ফিগার ওনার জন্য। উনি মহিলা হ্যাঁ, হাসতে হাসতে ব্যাংকে গেছে, যাওয়ার পর এখন চেক লিখবে, এখন চেক কিভাবে লেখে উনি জানেই না। তো এখন হুম, আরেকজন লিখতেছে, যে উনি দেখতেছে, দেখে দেখে উনিও লিখতেছে। তা একজন লিখছে 1 লক্ষ টাকা মাত্র, এভাবে লেখে না চেকের মধ্যে। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, উনি, ওটা উনি দেখে আশ্চর্য হয়ে গেছে, কি 1 লক্ষ টাকা লিখছে, আবার পাশে লিখছে মাত্র, এটার কারণটা কি। তো মহিলা কি করছে, অশিক্ষিত লোক তো একটু গ্রামের, তো উনি লিখছে 5,000 টাকা, এখন পাশে কি লিখবে, উনি লিখছে কিছুই না। কিছুই না। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। পরে ধর এই চেকটা ধর ব্যাংকে দিল, এখন যে দেখে সেই হাসে, কি ব্যাপার, পরে পাঠাইছে ম্যানেজারের কাছে, ম্যানেজার মহিলাকে হুম, ডাকাইছে, হুম, ডাকার পরে বললো যে আপনার এই চেক, হ্যাঁ আপনার এই নাম, হ্যাঁ, তো আপনি কি 5,000 টাকা উঠাবেন, হ্যাঁ, তো আপনি লিখছেন যে 5,000 টাকা কিছুই না, ওটার মানে কি। তো উনি বললো যে স্যার আমরা তো গরিব মানুষ, তো গরিব হচ্ছে সমস্যাটা কি বলেন। তো বললো যে না, ওই যে আমি তো লিখতে জানি না, আরেক ভাই লিখলো, তো ওনারটা দেখে দেখে লিখলাম আর কি। তো উনি লিখছে 1 লক্ষ টাকা মাত্র। তো 1 লক্ষ যদি মাত্র হয়, তো 5,000 তো কিছুই না। তা কিছুই। আমি এই জন্য এটা লিখছি, বুঝছেন। আচ্ছা, আচ্ছা। তো এটা হচ্ছে আমাদের জীবনের গল্প আর কি, বুঝছেন। আমরা টাকা দেখি যখন, তখন খুশি হই, কিন্তু পরবর্তী টাকাটা যে কেন কম পাঠাচ্ছি, বা যে টাকাটা পাঠাইছি, পাঠানোর পরে আমি আমার জন্য কোনো খরচের টাকা রাখছি কিনা, আদৌ হুম। টাকাটা আমি কি হাওলাত করে ঋণ করে পাঠাইছি কিনা, ওই জিনিসটা চিন্তা করার সুযোগ তাদের নাই। আচ্ছা, আলম ভাই, আমরা আসছি একটু, 2টা প্রশ্ন আপনার কাছে আমি জানতে চাই। সেটি হলো যে, যে সময়টা ব্যবসার এই খারাপ অবস্থা, আমি যত ভাবি তো দেশেই থাকতেন, বা এখনো বোধহয় বাংলাদেশেই আছেন। তো ব্যাপার যেটা হলো যে, আহ, ওই সময়টা ভাবির সাপোর্টটা আপনি কিভাবে পেয়েছিলেন? অনেক সময় শ্বশুর বাড়ির একটা এক্সপেকটেশন থাকে জামাইয়ের উপর, সেই ব্যাপারটার ভারসাম্যটা কিভাবে আপনি বজায় রেখেছিলেন, এটা একটা ব্যাপার। আর 2 নম্বর যেটা জিনিস, এখন ব্যবসাটা আসলে কোন অবস্থায় আছে? করোনা পরবর্তী সময় থেকে তো, করোনার সময় থেকে ব্যবসাটা খারাপ গেছে, 2015 থেকে করোনার সময়, এটা লম্বা সময়, আপনার 5-7 বছর খুবই খারাপ সিচুয়েশন ছিল। এখন ব্যবসাটা কোন পর্যায়ে এসছে, এবং এখন কি ফেস করেন মানে আত্মীয় স্বজনদের দিক থেকে? জি, হ্যাঁ, সেখানে আমি তো একটু বলি। প্রথমত আপনার আগে একটা প্রশ্ন ছিল জমি বিক্রির ব্যাপারটা, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। জমি বিক্রির ব্যাপারটাতে ফ্যামিলি থেকে আমাকে, আমার জন্য কোনো সমস্যা হয়নি, যার কারণ হচ্ছে যে জমিগুলো আমি বিক্রি করেছিলাম, সেই জমিগুলো ছিল সোনার হরিণ, আমার নিজের কেনা জমি। হুম, হুম, এমনকি, হুম, ঢাকা শহরের জমি, ঢাকা হ্যাঁ, শহরে আপনার এই মাতুয়াইলে রায়েরবাগ, হুম, রায়েরবাগে আমার একটা টিন শেড বাড়ি ছিল 2010 সালে, যেখানে গ্যাস হুম। কারেন্ট ছিল। সেই বাড়িটা এখন আপনি 2 কোটি টাকা দিয়ে কিনতে পারবেন না, আমি 18 লক্ষ টাকা বিক্রি করে ফেলছি, কারণ আমার টাকার দরকার। তো এইভাবে করে আমি তখন জমিগুলো, আমার আরো আরো কিছু সম্পত্তি ছিল, সেগুলো আমি মাত্র হইলে আপনার হলো এই যে মির্জাবাড়ি, এদিকে আমার কিছু জায়গা ছিল, সেগুলো বিক্রি করছি। তো মোটামুটি একটা জায়গা ছাড়া আর বেশ কয়েকটা জায়গা আমি বিক্রি করছি আর কি। বিক্রি করে আমাকে এখানে সাপোর্ট দিতে হয়েছে, মানুষের টাকাগুলো দিতে হয়েছে, মানুষের আপনার এমপ্লয়ীদের বেতনগুলো দিতে হয়েছে আর কি, এই। আর দ্বিতীয়ত হচ্ছে করোনা পরবর্তী সময়ে, আমরা এই যে করোনাকালীন সময়ে আমরা তো, আমি তো প্রতিদিন চিন্তা করতাম, আমার 4 ভাই, আমরা 4 ভাইয়ের মধ্যে আমরা, এক ভাই ছিল, 2 ভাই ছিল ওমানে, এক ভাই হচ্ছে ইটালিতে, আর আমি হচ্ছি সৌদিতে। তো চিন্তা করতাম তখন যে আসলে এই ভাইদের সাথে আবার কখনো জীবিত অবস্থা সাক্ষাৎ হবে কিনা। এই করোনা তো কেউ না কেউ হারাবে, কেউ না কেউ চলে যাবে, ঠিক না। তো কার সাথে কার দেখা হবে, তো চেষ্টা করতাম তখন একটু সময় পাইতাম সবাইয়ের খোঁজ খবর না রাখার জন্য, সবাইকে ফোন করার জন্য, ফোন করতাম, ফোন করে কথাবার্তা বলতাম সবাইকে, নামাজ কালাম পড়ার জন্য, সবাই সবাই ক্ষমা করে দেওয়ার জন্য, এই বিষয়গুলো তখন বেশিরভাগ বেশি বেশি বলতাম আর কি। তো এরপরে করোনা পরবর্তী, যখন করোনা উঠে গেল, তখন আমরা যখন আবার ব্যবসা বাণিজ্যে মন দেওয়া শুরু করলাম, তখন আমরা এখানে ধরেন মানবতর জীবন যাপন করেছি আর কি, বুঝছেন। একবার কি বলবো, মানে খেয়ে না খেয়ে, আমি ওই যে প্রবাসীদেরকে নিয়ে একটা কবিতা লিখেছি, যদি সুযোগ হয় আপনার হয়তো বা আমি শোনাবো। সেখানের মধ্যে কিছু কথা উঠে এসেছে এভাবে, যে আমরা নিজে সকালবেলা নাস্তা না খেয়েও বাড়িতে জিজ্ঞেস করি যে আমার মেয়েটা খেয়েছে কিনা, বা তোমরা খেয়েছো কিনা, বা স্কুলে যাওয়ার সময় বাচ্চাটাকে টিফিন দেওয়া হয়েছে কিনা।
হ্যাঁ, এই জিনিসগুলো আমরা খোঁজ নিই, কিন্তু আমরা আমাদের খোঁজটা কিন্তু আমরা নিই না। যা হোক, তো পরবর্তীতে অনেক কষ্ট করে মোটামুটি আমি ব্যবসার ট্রেড চেঞ্জ করে অন্য একটা ব্যবসা, আমি এখন আপাতত কাপড়ের ব্যবসা করি আর কি। হ্যাঁ, হুম, আপনারও হোলসেল দিয়ে, বিশেষ করে হোলসেল এবং খুচরা দুইটাই, আপনার রেডিমেড শপ। হুম, তা এখন মোটামুটি আগের চেয়ে আবার কিছুটা ভালো, যদিও একদম পূর্বে যে কষ্টের জীবনটা গেছে হুম, হুম, সেখান থেকে, মানে কষ্টের জীবন কথা আমি বলতে গেলে, আমি আপনার একটা উদাহরণ দিই এভাবে। আমরা যখন মাঝে মাঝে সুযোগ পাই, আমরা এখানে একটু একটু দাওয়াতি কাজে বা মিটিং টিটিং করি, তো বের হই মাঝে মধ্যে। তা একদিন একটা মিটিং থেকে বের হওয়ার পরে আমার সাথে আমার এক ভাই ছিল, ওনাকে আমি লিফট দেওয়ার জন্য, উনি আমাকে বললো। তো আমি ওনাকে, আমার যেহেতু গাড়ি আছে, ওনাকে আমি নামাই দিতে যাচ্ছি লিফট দিতে, তো হুম, উনি আমাকে বললো, আলম ভাই একটু দাঁড়ান, যে বাংলা হোটেল একটা আছে, বাংলাদেশি হোটেল, ওটার সামনে একটু দাঁড়ান, আমার বাসায় খাবারের এমনটা কিছু নেই, তা আমি দেখি হোটেলে কিছু পাই কিনা। তো আমি দেখলাম উনি হোটেল থেকে 1 টাকার ডাল এনেছেন, শুধু রান্না করা ডাল 1 রিয়ালের। হুম, তো আমি এই সিনারি দেখবো আমি নিজে কখনো কল্পনা করি নাই, এবং এইটা বলতে গিয়ে আমার আসলে হৃদয় রক্তক্ষরণ হচ্ছে। আমি মানে বোঝাতে পারবো না আপনাকে, যে আমি তখনই ফার্স্ট জানলাম যে 1 রিয়ালের ডাল পাওয়া যায়, রান্না করা ডাল। তখন আমি এটা ফার্স্ট জানলাম। তো ওনাকে আমি প্রথম প্রশ্ন করলাম যে 1 রিয়ালের ডাল কি দেয়? বলে যে না, সবাইকে দেয় না, আমার সাথে একটু খাতির আছে, তো তো আমাকে দেয়, জানে যে আমার পরিস্থিতি একটু বেশি খারাপ, এজন্য আমাকে দেয় আর কি, একটু খাতির আছে, দেয়। তো ওনার পরিস্থিতি কি জানেন আপনি? ওনার বাসা কিন্তু 3 জন মেম্বার, উনি ফ্যামিলি নিয়ে থাকেন, ওনার ওয়াইফ, ওনার ছেলে, ছোট্ট একটা ছেলে আছে সম্ভবত 7-8 বছরের, আর উনি। বাসা শুধু চাউল ভাত রান্না করা আছে, আর হয়তো ডিম আছে। তো উনি 1 রিয়াল ডাল নিয়ে গেছে, আর ডিম ভাজি করে ওনারা এই 3 জনে মিলে এই ভাত খাবে। দেখেন কত কষ্টের মধ্যে, আমি এই পরিস্থিতি আমি আর দেখিনি, এত কষ্ট করে, অথচ এরপরে হাসি মুখে চলতেছে। আমি তখন একটা লেখা লিখছি, আমি একটা কবিতায় লিখছি, 1 টাকার ডাল নামে একটা কবিতায় লেখা আছে, 1 টাকার ডাল কিভাবে 3 জনে খায়, এটার উপরে আমি একটা কবিতাই লিখতে হয়েছে আমাকে। আমি এত কষ্ট পাইছি, এত চিন্তা করছি। ওনার হয়েছে কি, ওনার কাহিনীটা একটু বলি আমি, কয়েক মিনিট, সরি। উনি ফ্যামিলি নিয়ে আসছিলেন ভিজিটে, তখন ওনার অবস্থা ভালো ছিল। এজন্য প্রবাস জীবনকে আমি বলি যে আয়নাঘর, মানে আপনি বলতে পারবেন না যে কখন আপনি ভালো আছেন আর কখন আপনি হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারেন। ওনার অবস্থা ভালো ছিল, উনি ভিজিটে ফ্যামিলি আনলো, ওনার এক ছেলেকে আনছে, আর 2 ছেলে 2 সন্তান দেশে পড়ালেখা করতে, ওনার বড়। তো ছোট ছেলেকে আনছে, ভাবি আসছে 1 বছরের সম্ভবত ভিজিট ওনার ছিল ভিসা। এরপরে উনি, এর ভিতরে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে হঠাৎ করে ওনার চাকরিটা চলে যায়। ওই ভাইয়ের চাকরি চলে যাওয়ার পর উনি কয়েকদিন বেকার হয়ে যান, বা আবার অন্য এক জায়গায় পরে চাকরি নেন, সেখানে ঠিক মতো বেতন পান না, পরে ওই দোকানটাও বন্ধ হয়ে যায়। এরপর ওনার একেবারে মেয়াদ শেষ হয়ে যায়। এরপরে কফিলে একামা করে দেন নাই, বলছে আমার দোকান নেই, আমি তোমার একামা করবো না, তুমি কাফেলা হয়ে যাও। পরে অন্য এক সৌদির সাথে কন্ট্যাক্ট করে 10 থেকে 12 হাজার রিয়াল ওই সৌদি তার কাছ থেকে নিচে, কিন্তু তার কাজটা আর করে দেয় নাই। এখন উনি ইলিগেল, ভাবিও ইলিগেল, বাচ্চাও ইলিগেল। এখন লাস্ট পর্যন্ত থাকার জায়গাটাও নাই, এবং কি পরে ওই সৌদি টাকাও দেয় নাই। এখন ওইদিকে বাসা ভাড়া দিতে পারতেছে না, সৌদি একামাটাও করে দেয় নাই, চাকরিও নাই। হুম, হুম, এখন বাসা ভাড়া না দিতে পারার কারণে বাড়িওয়ালা বলতেছে বেরিয়ে যাও। এখন উনি বিবি বাচ্চা নিয়ে কোথায় যাবে? ব্যাচেলার হলে তো আমাদের কাছে কারো কাছে আসলে একটা সিটে শেয়ার করে হোক বা নিচে ফ্লোরিং করে হোক থাকা যায়, কিন্তু ওনার আছে ওয়াইফ, আছে বাচ্চা। তাহলে ব্যাচেলার কোথাও, তো এই দেশের আইন কানুনের কারণেও সমস্যা, আর এমনিতে সমস্যা। একটা ফ্যামিলি তার একটা ব্যাচেলার ঘরে তো উঠতে পারে না। তাহলে এই ভাইটাকে আমরা হুম, কি করতে পারি? শেষ পর্যন্ত তারপরও আমাদের এক ব্যাচেলার ভাইয়েরই একটা পিছনে ছোট্ট একটা রুম আছে, যে রুমটা মানে থাকার মতন রুম না, ওখানে মাঝে মধ্যে আগে যারা ছিল তারা বসতো আর কি, এরকম একটা রুম। তা একেবারে ছোট্ট কুড়ে ঘরের মতো, বাইরের সাইড দিয়া। ওখানে তাও কোনো কি নাই, টয়লেট নাই, কোনো কিচেন নাই, কোনো কিছু নেই, ছোট রুম। তাও একজন থাকতে কষ্ট হয়। ওই রুমের ভিতরে উনি ওনার বাচ্চার বউ নিয়ে ছিল মাসের পর মাস। এবং কি ভাবি টয়লেটের মধ্যে যেতে পারতো না, কারণ যতক্ষণ পর্যন্ত সামনের রুমে যে ভাইটা আছে, ওই ভাইটা অফিসে বেরিয়ে গেলে তারপর ভাবি এই রুমে এসে টয়লেট করতো। এটা হচ্ছে প্রবাস জীবন। আহ, বাস্তবতা আসলে অনেক কঠিন। আলম মুন্সি ভাই, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন বিষয়টা যেটি হলো যে আমরা যারা দর্শক রয়েছে দর্শকদেরকে বলবো যে, এবং আজকে এই অনুষ্ঠানটা যদি প্রবাস থেকে কেউ দেখেন, আপনাদের জীবনের নিজস্ব অনেক গল্প থাকতে পারে যে কথাগুলো আপনি কখনো বলে উঠতে পারেননি। আমরা এই প্ল্যাটফর্মটাকে সেভাবেই এই জন্য গুরুত্ব দিচ্ছি যে মানুষের জীবনে না বলা কথাগুলো আমরা শুনতে চাই, যে কথাগুলো তাদের কাছে কেউ শুনতে চায়নি, যে কথাগুলো তিনি কখনোই বলে উঠতে পারেননি,
তিনি যাতে এই কথাগুলো এখানে বলে উঠতে পারেন। আলম মুন্সি ভাই, আপনি আমাদেরকে অনেক সময় দিলেন, অনেকক্ষণ যাবত আপনার কথাগুলো বললেন। প্রবাস জীবনে আপনি আমি একটু ছোট্ট করে একদম এক লাইনই শুনতে চাই, আপনার দুই মেয়ে এক ছেলে, তারা এখন কোন অবস্থায় রয়েছে বা তাদের সাথে আপনার ফিলিংস এর জায়গাটা আপনি যদি একটু শেয়ার করেন একদম সংক্ষেপে। এবং আরেকটি প্রশ্ন ছিল আপনার কাছে, ভাবির ভূমিকা ওই মুহূর্তে কেমন ছিল, বা আপনার স্ত্রীর ভূমিকা আপনার এই কঠিন আপস এন্ড ডাউন মোমেন্ট গুলোতে কেমন ছিল? হ্যাঁ, ওই কথাটা বলতে গেলে প্রথমত আমার পরিবারের ভূমিকাটা ছিল প্রথমত সন্তোষজনকই। তবে আমি মাঝে মাঝে কষ্ট পেতাম যে উনি যখন টাকার ক্রাইসিসটা করতো, তখন আমি যখন সীমিত আকারে টাকাটা পাঠাতাম, ঠিকই পাঠাতাম, যতটুকু খরচ লাগবে ততটুকু পাঠাতাম, তবে ভেঙে ভেঙে আর কি। ওই সময়টা উনি সহ্য করতে পারতো একটু কম। তো যদিও প্রথম প্রথম একটু ইয়ে করতো, পরে আবার মাঝে মাঝে সরি বলতো, মাঝে মাঝে হুম যে হুম আপনাকে আসলে কষ্ট দেওয়া হচ্ছে, আমি তো বাচ্চাদের বেতন, স্কুলের বেতন, এদিকে আপনার হলো বিভিন্ন কোচিং এর বেতন, বই কেনা, নতুন বছর আসলে সামাল দিতে, আসলে ঢাকা শহরে তো বুঝেনি, সামাল দিতে হুম কষ্ট হুম হয়, জন্য হুম উনিও ওনার পক্ষ থেকে অনেক সময় চেষ্টা করেও, উনি মহিলা মানুষ তো অনেক সময় কুলাইতে পারেন না এই। আর বাচ্চাদের মধ্যে আমার দুই মেয়ে, একজন ক্লাস 10-এ পড়ে তামিল মিল্লাতে মহিলা ক্যাম্পাসে, আর একজন ক্লাস 5-এ, উনিও তামিল মিল্লাতে মহিলা ক্যাম্পাসে, আপনার হলো যেটা মাতুয়াইলে আর কি, দুজনে ওখানে। আর আমার ছেলেটা আপনার হলো 4.5 বছর সম্ভবত, উনি এখনো স্কুলে তো ভর্তি হন নাই। তো এমনি ওকে। আলহামদুলিল্লাহ। বাকি সবসময় বাচ্চাদের সাথে আমার বেশি সম্পর্কটা আমার বাচ্চাদের থেকে। আমার বাচ্চারা যখন সৌদি আরবে আসছিল, দুইবারে আসছিল ওনারা। প্রথমবার এসে একবার 1 বছর হ্যাঁ, ছিলেন, প্রায় 1 বছর মতো, আর দ্বিতীয়বার এসে প্রায় 6-7 মাস ছিলেন আর কি। তা আমার বাচ্চা 3 থেকে 4 মাস বয়স ছোটটার, তখন সে সৌদি আরব প্রথম আসে আর কি, 3 থেকে 4 মাস বয়স। তখন আমি তাকে কাঁধে করে উমরা করতাম, উমরা করেছিলাম। এমনকি তখন থেকেই 4 মাস বয়স থেকে সে আমার সামনের সিটে বসে আমার গাড়িতে ঘুরে বেড়াতো একা। ও, বুঝছেন? ওইটা আবার খুব খুব মজার একটা চমৎকার। সময় ছিল, বুঝছেন? হ্যাঁ খুব হ্যাঁ মজার একটা হ্যাঁ, সময় ছিল, জি, জি। তো অন্যান্য একদম সৌদিরা বা অন্যান্য লোকজন দেখলে হাসতো, আরে এত ছোট বাচ্চা সামনের সিটে বসে ঘুরতেছে, মা নাই তাও সাথে। আমি তো বাসা হ্যাঁ বাইরে হ্যাঁ একটু বেরিয়েছি তাৎক্ষণিকভাবে আর কি। জি, হ্যাঁ, জি। একদম একদম। সুপ্রিয় দর্শক যারা আপনারা দেখছেন, তাদেরকে আবারও ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। এবং যারা প্রবাসী রয়েছেন বা দেশের ভিতরেও যারা নানান কথা আছে আপনার জীবনের, হয়তো কাউকে বলে উঠতে পারেননি, বলতে চান, ডেসক্রিপশনে দেওয়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, আমাদের ইমেল অ্যাড্রেস থাকবে, সেখানেও আপনারা যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর সেখানেও আপনি যোগাযোগ করতে পারেন এবং আপনার আগ্রহের কথা জানাতে পারেন। আমাদের টিম নিশ্চয়ই সেই বিষয়গুলোকে যাচাই বাছাই করে আপনাদেরকে, আপনাদের গল্প এবং আপনাদের কথা শুনতে চাইবে। আলম ভাই, আপনি লেখালেখি করেন, শেষটাই করব আপনার কবিতা দিয়ে। যদি সংক্ষেপে আপনি একটা কবিতা আমাদেরকে শোনাতে পারেন, আপনার নিজের লেখা। এবং আপনি রিয়াদ, সৌদি আরবে এতদিন যাবত আছেন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা হিসাবে, বাংলাদেশে আপনি একটা বিরাট ভূমিকা আমাদের প্রবাসীদের রয়েছে। এজন্য আমাদের দি বাংলা পালস পডকাস্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আরো একবার ধন্যবাদ জানাই এবং অসংখ্য শুভকামনা রইল আপনার পরবর্তী জীবনের জন্য। আপনার দুই মেয়ে এক ছেলে, তারা খুব সঠিকভাবে বেড়ে উঠুক। বাবার ছায়াটা তারা মিস করে ডেফিনেটলি, কিন্তু যথাসম্ভব আপনি তাদেরকে সে সময় দেন। যিনি অনেক কঠিন সিচুয়েশনে আপনার পাশে ছিলেন, আপনার স্ত্রী, ওনার জন্য শুভকামনা রইল। এবং বিদেশে যে ভাইয়েরা আমরা পরস্পরের জন্য কাজ করব, তারা যাতে অনেক সহনশীল হই, সহমর্মী হই, সহানুভূতিশীল হই আমার অপর ভাইদের প্রতি। কারণ আমি তো আমার পরিবার এবং রক্ত ছেড়ে বহু দূরে রয়ে গিয়েছি, অতএব আপনারাই আমার আত্মার বাঁধন, আমাদের রক্তের বাঁধন। অতএব সেই শুভকামনাটুকুও প্রবাসী ভাইদের প্রতি রইল। এবং মুন্সি আলম ভাই, আপনি আপনার কবিতার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের আমরা ইতি টানবো। জি, ধন্যবাদ। আসলে ভাই অনেকক্ষণ আপনাদের সাথে থাকতে পেরে নিজেকে খুব ভালো লাগছে। অনেকদিন পরে কিছু মনের কথাগুলো, কষ্টগুলো শেয়ার করতে পারছি। আসলে প্রবাসীদের আরেকটা কষ্ট হচ্ছে, তারা সঠিক সময়ে কাউকে শেয়ার করতে পারে না, জি। এমনকি কেউ শুনতেও চায় না। এটা হচ্ছে। আর আমি আমি আপনার মাধ্যমে আরেকটা আবদার রাখতে চাই, অন্তত সরকারের প্রতি, আমাদের বাংলাদেশ সরকারের প্রতি, যে প্রবাসী বান্ধব সরকার আমরা চেয়েছিলাম, এবং এই কষ্টটা আমরা ফিল করতেছি যুগ যুগ ধরে, কিন্তু এখনো পর্যন্ত আমরা একজন প্রবাসী বান্ধব সেরকম সরকার আমরা এখনো পাইনি। যদিও শুধু রেমিটেন্স যোদ্ধা বলে আমাদেরকে শেষ করা হয়, বাকি আমাদের কোনো প্রসেসিং এ, কোনো দালালি ক্ষেত্রগুলো, বিভিন্ন ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা করে, এমনকি একটা লাশ ফেরত পাঠানোর ব্যাপারেও আমাদেরকে ওইভাবে সহযোগিতা করা হয় না। এই বিষয়গুলো আমি সরকার প্রতি দাবি জানাবো, যাতে করে প্রবাসীদের কষ্টগুলোকে একটু শেয়ার করার মতো তারা একটু মনোভাব নিয়ে প্রবাসীদের জন্য কিছু করেন, যে প্রবাসীরা হুম হুম, রেমিটেন্স পাঠিয়ে দেশটাকে টিকিয়ে রাখার জন্য চেষ্টা করতেছেন, কষ্ট করতেছেন। তো আপনার একদম। ধন্যবাদ আমাকে একটা কবিতা আবৃত্তি করার সুযোগ দেওয়াতে। তো আমি কবিতাটা আবৃত্তি করছি। আমি আসলে লিখি, মাঝে মধ্যে লেখার চেষ্টা করি নিয়মিত মোটামুটি।
কবিতার নামই দিয়েছিলাম আমি প্রবাস জীবন, এবং কি ধারাবাহিকভাবে এই নামের উপরে কয়েকটি কবিতা আছে। তা আমি আজকের এই ছোট্ট কবিতাটি শুরু করছি। আবৃত্তি করছি কবিতা প্রবাস জীবন। প্রবাস জীবন কষ্টের আছে সবার জানা, বছর শেষে বাড়ি যেতে নেই যে কারো মানা। সাধ আছে সাধ্য নেই, কি করে তা বোঝাই, টাকা পয়সা থাকলেই বাড়ির দিকে যাই। টাকার মেশিন প্রবাসী তুমি, যেও না খালি হাতে, সবাই তখন মুখ ফিরিয়ে দেখবে হেথায় তাতে। তোমায় নাহি ভালোবাসে, ভালোবাসে টাকা, অর্থ ছাড়া তোমার জীবন দেখবে শুধুই ফাঁকা। সংসার সুখের হয় টাকা পয়সার গুণে, টাকা ছাড়া তোমার কথা কেউ নাহি শুনে। মাতা পিতা ভাই বোন ছেড়ে আসা আত্মীয় স্বজন, সারাদিন কাজের শেষে কাঁদে এই দুঃখী মন। দিন শেষে ডিউটি করে ফিরে আসি বাসায়, খাওয়া দাওয়া থাকবে রেডি শুধু মিথ্যে আশায়। অসুখ হলে সেবা করার প্রবাসীর কেউ নাই, রেমিটেন্স যোদ্ধা বলে শুধু দুঃখের সীমা নাই। দেশ থেকে ফোন করে বায়না অনেক বেশি, এটা সেটা আনতে হবে, ঘড়িটা বিদেশি। নাস্তার টাকা বাঁচিয়ে রাখি ক্ষুধা পেটে ধরে, একটু পরেই বিকাশ দোকানে দেব ফোন করে। আবার ভাইয়ের অসুখ, বোনের বিয়ে, সবাই বলে দেশে আসবে এবার কি নিয়ে। অসুখ নিয়ে ডিউটি করি আমি যে প্রবাসী, কেউ বোঝে না মনের কষ্ট কত ভালোবাসি। বুক ফাটে তো মুখ ফোটে না, বলি ভালো আছি, একা ঘরে রবের তরে নয়ন জলে ভাসি। 12 ঘন্টা ডিউটি করে বাসায় রান্নার কাজ, সব জ্বালা সয়েও যেন প্রবাসী নেয় সাজ। অসুস্থ হলে সুখী বলি, না খেয়েও বলি খেয়েছি, মায়ের দেয়া মেসেজটা একটু আগেই পেয়েছি। টাকা লাগবে 50,000, এই মাসে খরচ বেড়েছে, কদিন পরে কোরবানি, গরু কিনতে গিয়েছে। সামনে আসছে শীতের দিন, বোনের শ্বশুর বাড়ি, দিতে হবে নানান পিঠা, সাথে রসের হাড়ি। বেচারা প্রবাসী, নিজের জন্য নেই কোনো চাহিদা, একটু পরেই বউয়ের ফোন, আমার জিনিসটা আলাদা। হুঁ, দিন শেষে মাস আসে, তারপরে বছর, চাহিদা না মেটাতে পারলে সবাই তোমার পর। অবশেষে প্রবাসীর জীবন একা রয়ে যায়, ঈদের দিনে গরুর মাংস প্রবাসী নাহি খায়। সাত সকালে মায়ের ফোন, আজ ঈদের দিন, গরু কিনতে দিয়েছি টাকা, করে এবার ঋণ। কিরে খোকা, খেয়েছিস নাকি মাংস পোলাও? ঘুমের ঘরে প্রবাসী বলে, তোমরা খেয়ে নাও। প্রবাসীর টাকায় ঘোরে নাকি অর্থনীতির চাকা, শেষ বয়সে দেশে আসলে থাকতে হবে একা। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। একদম জীবনের করুণ বাস্তবতা উঠে আসলো মুন্সি আলম ভাইয়ের কবিতায়। আলম ভাই, আপনি অনেক ভালো থাকেন। আমাদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। দর্শক যারা দেখলেন দি বাংলা পালসের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে বড় হতে সহায়তা করবেন, এবং গঠনমূলক কোনো সমালোচনা, পরামর্শ কিংবা আপনার ভালো লাগা সবকিছুই আমাদেরকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমরা নিশ্চয়ই আপনাদের সেই কমেন্টগুলো পড়বো এবং সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো আপনাদের কাছে নতুন নতুন কথা, নতুন নতুন গল্প এবং জীবনের বাস্তবতা তুলে ধরতে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ আগামী হাফেজ। পর্বে নতুন কোন অতিথিকে নিয়ে আবারও দেখা হবে আপনাদের সাথে।